স্ট্রেস করে দেওয়া, আরেকটু এক্সটেন্সিভ করে দেওয়া, যে কাম টু টার্মস উইথ আস। এটা একটা পলিটিক্যাল চাল, যে আমি ইমিডিয়েটলি তোমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠায় অত সৎ শাস্তে চাচ্ছি না, তুমি নিজে কতটা পরিবর্তন হচ্ছ বা আমাকে কতটা মেনে চলছো আসো, অথবা তোমাকে ব্যবহার করে আমার বিরুদ্ধে এখন যে ভবিষ্যতে জামাত ইসলাম এনসিপি মাথা চাড়া দিয়ে উঠতে পারে, আমি কেমন করে সেটা নিয়ে খেলতে পারি, কেমন করে দর কষাকষি করতে পারি, তার একটা ব্যাপার হতে পারে। কিন্তু আমি আওয়ামী লীগ যারা করেন তাদের জন্য পরামর্শ দেব যে নিজেদের কাজটিও করে যেতে হবে, এতে পাজল হবার কিছু নাই। আওয়ামী লীগের উচিত হচ্ছে মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো, এবং উজান গাঙে যখন পাল্টা মানুষ তোলে, আপনি দেখবেন যে বাতাসের বিপরীতে সুন্দর করে পাল্টা মেলে ধরাটা গুরুত্বপূর্ণ। আপনি যদি দড়িটা খুব দৃঢ়তার সাথে ধরে রাখতে পারবেন, ওই বাতাসই আপনার নৌকোটাকে যোগ্য আপনার কুলে বন্দরে নিয়ে পৌঁছে দেবে। সুতরাং এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা হয়তো ইট উইল ক্রিয়েট এক্সট্রা psychological pressure, but at the same time that will open the opportunity যে আপনি তো গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে দিলেন। এই ক্রিটিসিজমটা বিএনপি সাস্টেইন করবে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, and that will give an opportunity to Awami League to come to politics again. বাংলাদেশে বিএনপি সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে যে অধ্যাদেশ জারি করেছিল সেটাকে আইনে পরিণত করতে সংসদে উদ্যোগ নিয়েছে, এ খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে প্রথমে একটা নির্বাহী আদেশ দিয়েছিল অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার, তারপর একটা অধ্যাদেশ দিয়েছিল। এখন নির্বাচিত সংসদে সেটা আইন করে পাকাপাকিভাবে পাশ হয়ে গেলে আইনগতভাবে সেটা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমকে কোনো বিশেষভাবে প্রভাবিত করে কিনা, এই পরিস্থিতি আওয়ামী লীগের জন্য আরো সংকটজনক হয়ে উঠলো কিনা। এতদিন বলা হচ্ছিল নির্বাহী আদেশে, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন নির্বাহী আদেশে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষপাতী নন তিনি। আইনগতভাবে যখন করা হয় তখন কি সেটি আরো বেশি সমর্থনযোগ্য হয়ে ওঠে? এসব নিয়ে আলাপ করতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ফ্রান্স থেকে আইনের শিক্ষক ডক্টর মাসুম বিল্লাহ। ডক্টর মাসুম বিল্লাহ, আপনাকে স্বাগত জানাই। ডক্টর মাসুম বিল্লাহ, মানে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি সরকার মানে রীতিমতো একটা আইন পাশ করিয়ে ফেলবে, এটা তো একটা বড় ধরনের চমকই বটে। মানে বরং অন্য কিছুই বোধহয় প্রত্যাশা করা হচ্ছিল বিএনপি সরকারের কাছ থেকে, কিন্তু এখন শোনা যাচ্ছে যে আইন পাশ হতে যাচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। আইনগতভাবে এটা আরো বেশি বৈধতা দেয় কিনা রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করবার ক্ষেত্রে, এটা আওয়ামী লীগের রাজনীতিকে কোনো বিশেষভাবে প্রভাবিত করে কিনা? না, এটাতে চমকের কিছু নাই, কিন্তু যা হতে যাচ্ছে একদমই এর চেয়ে আলাদা কিছু প্রত্যাশা কেউ কি কিছু করেছিল আওয়ামী লীগের? কারণ কি, আওয়ামী লীগ কি এটা প্রত্যাশা করেছিল বিএনপির কাছে যে প্রফেসর ইউনূস, আসিফ নজরুল যে এক্সিকিউটিভ অর্ডার এবং পরবর্তীকালে সন্ত্রাস বিরোধী আইনে একটা ধারা যুক্ত করে যে নিষেধ করে দিয়েছে, এইটাকে প্রথম 30 দিনের মধ্যে বিএনপি পার্লামেন্টে উত্থাপন করবে না, করে কনফার্ম করে নেবে না, এই প্রত্যাশার ভিত্তিটা কোথায়? সো এটা এই যে আপনি এই রায় টেকসই খেলা বোঝেন কিনা, মানে সুলতানা বিবিয়ানা সাহেব বিবির বৈঠকখানা মনে আছে তো? ওই ছড়াটা আছে না, এই ছড়াটা এরকম, ওপেনটি বায়োস্কোপ 9-10 টেস্কোপ, রাজবাড়িতে কি যাব পান সুপারি খেতে, পানের আগায় মরিচ বাটা, মরি বাটা না মরিচ বাটা, স্প্রিং এর চাবিয়াটা। তো 133টা অধ্যাদেশ, তো এ তো জাতা ব্যাপার না। আপনি একটা প্যারালাল লিগাল রেজিম, ওইটাকে যদি আপনি আইনি কাঠামো বলেন, প্যারালাল সাপ্রেসিভ ইললিগাল রেজিম কাঠামো তৈরি করেছিল সরকার। সেইখান থেকে এরা এসে যেটা করতেছে সেটা হচ্ছে 133টাকে রায় টেকসই দিচ্ছে, মানে আপনার ওপেনটি বায়োস্কোপ। তো যেটা ভালো মনে হচ্ছে সেটাকে পাস করে দিচ্ছে, আর সেটা তো যখনই দেখবে যে আপনার এই দুই হাতের মধ্যে যখন বাচ্চারা খেলে, দেখবেন যে কালপ্রিট যে আসে তাকে আটকায় দেয়। তো একটা অধ্যাদেশ আটকায় দিলেও তো মানে আটকায় মানে এখানে এই সেন্সে যে পাস করে দেওয়া, তাই না, একে তো ছাড়বে না।
সুতরাং এটা পাশ করে যাচ্ছে, এটাই তো নর্মাল একটা প্রক্রিয়া। এতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আমার কাছে মনে হয় না যে আলাদা করে পাজেল হবার আছে। তাদের সর্বনাশ যা হবার হয়ে গেছে, তাদের নতুন করে আর সর্বনাশ হবার কিছু নাই। ঠিক আছে না? এই 1 বছরে তারা আওয়ামী লীগের মানুষজন নিজেদেরকে যেভাবে স্থিত করে নিয়েছেন, তাদের সর্বনাশটা মেনে নিয়েছেন, আমার কাছে মনে হয় যে দে নিড টু কাম টু টার্মস উইথ দি রিয়ালিটি। এটা তারেক জিয়া কি বলতো যে আমি এটা আর পার্সু করছি না, তাই না? এখন আপনি বলতে পারেন যে একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার, তারা নির্বাহী আদেশে করেছিল অবৈধতার উপরে দাঁড়িয়ে, অবৈধভাবে একটা রাজনৈতিক দলকে নিষেধ করেছিল। এখন পার্লামেন্ট সেটাকে আর ফরওয়ার্ড করা উচিত না, কেননা একটা দল নিষিদ্ধ করা মানে অনেকগুলো গণতান্ত্রিক, সাংবিধানিক, বহুত্ববাদ, কথা বলার অধিকার, লিবার্টি, অনেক কিছুর ব্যাপার জড়িত। সেগুলোকে একটা পার্লামেন্ট করতে পারে, করা উচিত। সেগুলোকেই অর্ডিন্যান্স কনফার্ম করা উচিত, যেগুলো গণতান্ত্রিক, যেগুলো সাংবিধানিক, যেগুলো সুন্দর। তো আমার কথা হচ্ছে যে ডু ইউ সি এ পার্লামেন্ট? পার্লামেন্টটা কোথায়? এই যে যে বৈঠক বসছে, এটা তো সাহেব বাবুর বৈঠকখানা। যেহেতু পার্লামেন্টে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তারা এককভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থাৎ পার্লামেন্ট তার কনসায়েন্স, তার নিবিষ্টতা, তার ডেলিবারেশন, তার নিমগ্নতা, তার রিজনেবলনেস, যৌক্তিক মাইন্ড। আপনি জানবেন যে একটা ছোট্ট কমিটি করে দেওয়া হয়েছে, আমি মেম্বারদের নাম জানি না, মেম্বারদের নাম জেনেও আমার দরকার নেই। ধরেন সেখানে জামাত ইসলাম, এনসিপি বা বিএনপির কয়েকজন ছোট্ট কিছু সদস্য আর কয়েকজন আমলা থেকে এই 133টা বিল এই 1 সপ্তাহে স্ক্রুটিনাইজ করছে। 1 সপ্তাহ বলছি এই কারণে যে গত 1 মাস এখনো যায় নাই পার্লামেন্ট বসার পর থেকে, তাই না? সেখানে ঈদের ছুটি টুটি গেছে। এইখানে কি মানবিকভাবে, হিউম্যানলি অথবা প্র্যাকটিক্যাবলি 133টা অধ্যাদেশ যা একসঙ্গে যদি আপনি কম্পাইল করেন, আমি হিসেব করে দেখেছি, এটা 1400 পৃষ্ঠা হয়। তো 1400 পৃষ্ঠা একটা কমিটি, কারা আছেন আমি জানি না, তার আইন বিশেষজ্ঞ কিনা, তারা কি করে খুব জুডিশিয়াস মাইন্ড বা লিগ্যাল মাইন্ড অ্যাপ্লাই করে এটাকে সুপারিশ করছেন? আমি তো ওই সুপারিশের বৈধতা নিয়েই প্রশ্ন তুলব। এবং তারা পার্লামেন্ট যেটা তুলবে, এটা যে অ্যাপ্রুভ করবে পার্লামেন্ট, এটা তো এমন না যে হ্যাঁ আমি একটা ফাইল নিয়ে পার্লামেন্টে টেবিলে দিলাম এবং এটা পাস হয়ে গেল বা এটা বাদ হয়ে গেল। যে ভিত্তিতে এটা সিলেক্টিভ ওয়েতে পাস করা হচ্ছে বা বাদ দেওয়া হচ্ছে, এই বিষয়টাই তো সংবিধানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে যায় না। যেহেতু যায় না, সুতরাং এই পাসটা অপ্রত্যাশিত। মানে এটা আলাদা কোনো আইন তারা করছেন না, এটা সন্ত্রাস বিরোধী আইন। সেই আইন আসে কিনা একটু পরে সেই আলাপে আসা যাবে, কিন্তু সেই সন্ত্রাস বিরোধী আইনের সম্ভবত 18 না 25 নম্বর ধারায় অতিরিক্ত একটা কথা যুক্ত করে দিয়েছিল যে কোনো সত্তাকে তারা কি করতে পারবে, সন্ত্রাসমূলক কার্যক্রম বা এরকম সহিংসতামূলক কার্যক্রমের সাথে জড়িত থাকবার অভিযোগে বা সমর্থন দেবার অভিযোগে কার্যক্রম নিষেধ করতে পারবে। নিষিদ্ধতার ব্যাপার আগেই ছিল, কিন্তু এর সঙ্গে যুক্ত করে আসিফ নজরুল যেটা করেছিল সেটা হচ্ছে, এমনকি আপনি যদি ফেসবুকে একটা স্ট্যাটাসও দেন আওয়ামী লীগকে সমর্থন করে, তাও আপনাকে নিয়ে তারা কি করতে পারবে, প্রসিকিউট করতে পারবে। সো দ্য ল টার্নড ইনটু এ সাপ্রেসিভ অ্যান্ড অপ্রেসিভ ল। সেই লটাকে এই যে কোর্ট অ্যান্ড আনকোর্ট পার্লামেন্ট বা বিএনপি সমর্থিত পার্লামেন্ট বা জামাত অধ্যুষিত পার্লামেন্ট বা এনসিপি ময় পার্লামেন্ট, তারা কি করছেন, কনফার্ম করছেন। তো সেখান থেকে তো আওয়ামী লীগের নতুন করে প্রত্যাশা করবার কিছু নাই। যা তাদের যেটা করতে হবে, এরপরের যে আইনি পদক্ষেপ বা এরপরের যে রাজনৈতিক পদক্ষেপ বা এরপরে অন্যান্য যে সকল নেটওয়ার্কিং, সেই কাজগুলো করতে হবে, আর প্লাস নিজেদেরকে সময় দিতে হবে। খুব বিস্তারিত তো কিছু জানা যাচ্ছে না, কিন্তু সংবাদ মাধ্যমে যে টুকটাক খবর প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে যে এই যে আইনটা পাশ করতে যাওয়া হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে, সেখানে শাস্তির বিধান রাখা হয়েছে। তার মানে এই যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের ধরে গত 18-19 মাস ধরে যে মানে জুলাই হত্যা মামলা দিতে হচ্ছিল, সন্ত্রাস বিরোধী মামলা দিতে হচ্ছিল, নানা রকম মামলা সাজিয়ে দিতে হচ্ছিল, তার মানে কি এখন আওয়ামী লীগের সঙ্গে আপনি যুক্ত, আপনি সমর্থন করেন, আপনি নেতা কর্মী কিছু একটা,
তা বলেই তো তার মানে এখন শাস্তির বিধান করা যাবে, পরিস্থিতিটা সেদিক থেকে আরো ঘোরতর হয়ে উঠবে। এবং এই যে কে নির্ধারণ করবেন যে কে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এত বড় একটা দলের, সেটা একটা প্রশ্ন। আর এরই সঙ্গে যদি মানে আপনি যেমন কিভাবে এই কমিটি এত দ্রুত এই অধ্যাদেশগুলোর বৈধতা পরখ করে কোনটা পাশ হবে কোনটা পাশ হবে না ঠিক করবেন বলছেন, এই একই কথা তো নাহিদ ইসলাম হাসনাতরাও বলছেন। তারাও বলছেন যে এটা কি করে করছে, কারণ আলী রিয়াজের দরবারে তো ঠিক হয়েছিল স্বয়ংক্রিয়ভাবে এগুলো সংবিধানে ঢুকে যাবে। এখন মানে কোনটা ভালো পথ সে তো বলা মুশকিল হয়ে উঠছে। এটা গতকাল শিশির মনিরও কয়েকটা যে অর্ডিন্যান্স উত্থাপন করা হচ্ছে না সেগুলোর একটা সমালোচনা করছেন। তাদের মধ্যকার এই বিভাজনকে আমি সতর্কতার সঙ্গে দেখছি। মানে হলো তার মানে কি আওয়ামী লীগের এটা পাশ করে দেওয়া ঠিক আছে? কথাটা বুঝেন, মানে শিশির মনির নাহিদ ইসলামরা তো কিছু কিছু অর্ডিন্যান্স উত্থাপন হচ্ছে না বলে গোসা করছে, তাই না? কিন্তু তারা তো গোসা করছে না যে কেন আপনি আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ সেটা কনফার্ম করাটাকে ওয়েলকাম করছেন। ওয়াই? এটা কোন গণতন্ত্রের কথা? আচ্ছা, ধরলাম যে তাদের সাথে আপনাদের বিরোধ, তাদের বিরুদ্ধে আপনারা বিপ্লব করেছেন, ফাইন। কিন্তু কথাটা হচ্ছে আরো, যেমন আমি দুটো আইনের উদাহরণ দিই। একটা হলো ইনডেমনিটি দিয়ে যে অধ্যাদেশ হয়েছে, যে আইনটা হয়েছে, পৃথিবীতে যত বাজে আইন আছে তার মধ্যে আমার মনে হয় তালিকায় এটা খুব আগের দিকে থাকতে পারে। এত প্রতারণাপূর্ণ আইন আমার 20 বছরের শিক্ষকতা জীবনে আমি দেখি নাই। ঠিক আছে না? আবার আপনি আরেকটা আইনের নাম বলি, এই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এর পুরো খোল নলছে যে আপনি 4 বার পাল্টে দিলেন এক্সিকিউটিভ ভাবে, এত সাবস্ট্যান্টিভ একটা ল, তো এগুলোকে যে পাশ করিয়ে দেওয়া হচ্ছে, পার করিয়ে দেওয়া হচ্ছে, এটা কি ঠিক আছে? আমার প্রশ্নটা হচ্ছে ওই শিশির মনির বা নাহিদ ইসলামদের মতো না। আই টেক দেয়ার ভিউ ভেরি ভেরি কশাসলি। কথাটা হচ্ছে যে পুরো অর্ডিন্যান্স রেজিমটাই যেভাবে করা হয়েছে এটা অন্তত সাংবিধানিক আইনের ছাত্র হিসেবে আমার কাছে এটা গ্রহণযোগ্য না। আমি দুটো টার্মে এটা ইউজ করতে চাই। একটা হলো এই ফ্রান্সেরই একজন দার্শনিকের নাম আপনি জানবেন, তার নাম মন্তেস্কু, বা অনেকে বলে মতেস্কু। তার বিখ্যাত কাজ 1768 সালের দ্য লেসপিহি দ্য লোয়া দ্য স্পিরিট অফ দ্য লস, সেখানেই তো বলা আছে যে আপনার যে সেপারেশন অফ পাওয়ার, এক কাজ, হ্যাঁ, সব কাজ একাই কেউ করতে পারবে না। এই থিওরি তো পৃথিবীর সব দেশ, আমেরিকা, ব্রিটেন বা বর্তমানকালে সব দেশগুলো নিয়ে নিয়েছে। তো এইখানে আপনি লক্ষ্য করেন অ্যাডভোকেট আসাদুজ্জামান, হি ওয়াজ দ্য অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল মানে হলো রাষ্ট্রের প্রতিনিধি ছিলেন, কোন সরকারের নয়, মানে বিচারিক সিস্টেমে, অর্থাৎ মোর অ্যাটিউনড উইথ দি জুডিশিয়ারি, তাই তো? সেই অর্থে উনি আইসিটিবিডিতে অ্যাপেয়ার করেছেন, করেন নাই কি? তার মানে হি ইজ এ পার্ট অফ দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রিব্যুনাল। মনে আছে কিনা আপনার? মানে তাইজুল ইসলাম যেদিন অ্যাপেয়ার করেছে শেখ হাসিনা মামলার ওপেনিং এ, সেদিন রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে আসাদুজ্জামানও অ্যাপেয়ার করেছেন। সো হি ইজ এ পার্ট অফ দি জাস্টিস প্রসেস, ওই ট্রায়াল প্রসেস। সেই লোক, তিনি আবার বিএনপির লোক, মানে বিএনপির মানবাধিকার সম্পাদক। তাহলে একজন দলের লোক জাস্টিস প্রসেসে গেল, গিয়ে 2 দিন পরে পদত্যাগ করে বলছে আমি এমপি হব, মানে এখন আইন বিভাগের অংশ হব, পার্লামেন্টের অংশ হব। পার্লামেন্টের অংশ হয়ে ঝিনেদা থেকে নির্বাচিত হয়ে এসে তিনি এখন আইনমন্ত্রী হচ্ছেন, মানে তিনি সরকারের অংশ হচ্ছেন। তাহলে একই ব্যক্তির কি হচ্ছে আপনার এই যে পাওয়ার কনসেন্ট্রেশন, এইটাকে আপনার এই মন্তেস্কু থিওরিতে বলে ডেসপটিজম, বা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ল এর ছাত্র তারা এটা বলবেন হেনরি 8 ক্লজ, মানে রাজা হেনরি 8 এমন পাওয়ার রেখে দিয়েছিল যে আমি সবকিছু ডিসাইড করব, আই উইল ডিসাইড এভরিথিং। দি ডিসক্রিশনারি পাওয়ার ইজ সো ওয়াইড যে আমি নিজেই সবকিছু ডিসাইড করব। এইটাকে অন্তত সুষ্ঠু আইনি ধারণা বলা যায় না। তারা যে সকল শব্দ গত শাসনের ক্ষেত্রে ব্যবহার করেন, মানে শেখ হাসিনার শাসন ব্যবস্থার জন্য ব্যবহার করেন, সেই শব্দগুলো বহুমাত্রিক ভাবে কিন্তু তারা নিজেরাই অনুশীলন করছেন। তাহলে এটা একটা উদাহরণ দিলাম। আমার একটা হচ্ছে এই কমিটির প্রধান বা একজন সদস্য হলেন জয়নাল আবদিন ফারুক। তা ধরেন আপনি জয়নাল আবদিন ফারুকের নিজের অভিজ্ঞতা তো ভালো না, তিনি তো আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ কর্তৃক ধাওয়াপ্রাপ্ত হয়েছিলেন। তো তার কাছে হি মাস্ট বি ট্রমাটাইজড বাই দ্যাট এক্সপেরিয়েন্স। সেই মানুষের কাছে যখন আপনি আওয়ামী লীগ আইনের নিষিদ্ধের আইন আনবেন, তিনি কি সেটা কনফার্ম করবেন না? মানে এটা তো খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সো এটা প্রতিহিংসা, যা হচ্ছে সেটা একটা প্রতিহিংসামূলক অনুশীলন। অর্থাৎ
আইনগুলো, অধ্যাদেশগুলো পার্লামেন্টে উত্থাপিত করা হবে 30 দিনের মধ্যে, এই যে যে স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া, সেই অনুশীলনটা সুস্থ অনুশীলন হচ্ছে না। এটা একটা কালারাবল কালারাবল মানে বর্ণ চোরা এবং মেলাফাইড বিদ্বেষ প্রসূত অনুশীলন হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম আপনাকে? নিশ্চয়, কিন্তু মানে ধরেন আমাদের যাদের কিভাবে তারেক রহমান মানে কে ১/১১ ঘটনা তো এখন আবার ভীষণভাবে আলোচিত হচ্ছে। ১/১১ সময়ে কি অবস্থায় তাকে আসলে দীর্ঘ নির্বাসনে চলে যেতে হয়েছিল, সে ঘটনা আমাদের যাদের স্পষ্ট মনে আছে, মানে আমাদের যাদের বয়স 40 পেরিয়েছে, হ্যাঁ, তারা তো আমরা স্পষ্ট মনে করতে পারি। তো সেই রাজনৈতিক গতি প্রকৃতি এবং বাংলাদেশের 90 থেকে এখন পর্যন্ত যারা দেখেছি একদম ঘনিষ্ঠভাবে, আমরা তো বুঝি এদিন দিন শেষ নয়। মানে আপনি যখন প্রতিহিংসার কথা বললেন, একটা শঙ্কার জায়গা তো এই যে এই নিষিদ্ধের কবলে এখন, মানে টাইম ম্যাগাজিনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে আশঙ্কা প্রকাশ করেছিলেন যে আজ এক দলকে নিষিদ্ধ করলে কাল আরেক দল নিষিদ্ধ হতে পারে, এই ঘটনা তো এখন আসলে ধারাবাহিকভাবে বাংলাদেশের রাজনীতিতে তার মানে ঘটতে থাকবে। সেটার দিক থেকে তো একটা মানে একটা আইনে মানে এর একটা ঝড় বয়ে যাবে যদি এরকম একটা আইন সত্যি সত্যি সংসদে পাশ হয়। সেটা মনে করেন কিনা? হুম, আমি এর তো দুই রকম উত্তর হয়। আমাদের আলোচনাটা দুই ভাবে হতে পারে আজকের আলোচনাটা। একটা হলো রাজনৈতিক অর্থ দিক নিয়ে, ইমপ্লিকেশনস এর রামিফিকেশনস, আর একটা হলো পিওরলি আইনি বা সাংবিধানিক দিক নিয়ে। তো যেহেতু আমি রাজনীতির পুরো মানুষ নই, বাট রাজনীতি আমাকে আকর্ষণ করে, কিন্তু সে বিষয়ে খুব না বলে আমি সাংবিধানিক ভাবেই ব্যাখ্যা করি। ব্যাখ্যাটার জন্য আমি একজন সাংবিধানিক বেত্তার আশ্রয় নিই। কালকে একটা বই পড়ছিলাম, বইটা হচ্ছে আমাদের খুব অনুজ একজন লিগ্যাল একাডেমিকের বই, বাংলাদেশের পার্লামেন্টের 50 বছরের অর্জন নিয়ে তার পিএইচডি থেসিস, কিংস কলেজ লন্ডনে, বর্তমানে হাল বিশ্ববিদ্যালয়ে পড়ান, এবং তার বইটি ব্রিল মার্টিনস রিজর্ভ থেকে প্রকাশিত হয়েছে। সেখানে সেই বইয়ের উপক্রমণিকা লিখেছেন রবার্ট ব্ল্যাকবার্ন। রবার্ট ব্ল্যাকবার্ন হচ্ছেন প্রফেসর অফ কনস্টিটিউশনাল ল, কিংস কলেজ লন্ডন। তিনি বাংলাদেশের পার্লামেন্টারিজম নিয়ে চমৎকার কিছু কথা লিখেছেন। বলছেন যে today the functioning of parliaments in almost every democracy in the world is facing huge challenge to their authority. Is facing huge challenge to their authority, parliamentary authority. আপনি যদি শুধু তারেক জিয়াকে কল্পনা করেন, তাহলে 17 বছরে তার বিরুদ্ধে জমে থাকা মামলা, তার বিরুদ্ধে শাস্তি আরোপ, এই বিষয়গুলো জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে হতে পারে, সেটা ওয়াজ হাইলি ক্রিটিসাইজড, বাট খুব দ্রুত গতিতে আবার বাদ দেওয়ার মাধ্যমে তিনি কি হচ্ছেন, হি ইজ এলিভেটেড টু দি প্রিমিয়ারশিপ। এখন তিনি কি পার্লামেন্টের পার্ট হতে পারছেন? সো দিস ইজ অলসো এ চ্যালেঞ্জ টু দি পার্লামেন্ট, as has been indicated by Professor Blackburn. বলছেন, they are struggling under immense pressures amid widespread dissatisfaction of a social, political, and economic nature, magnified by the revolutionary technologies in mass communication. Populist tendencies in government are threatening to undermine and bypass parliaments altogether. The Bangladesh Parliament is no exception. এখানে একটা পপুলিজমও আছে। আপনি বিএনপির কি এই হিম্মত আছে রাজনৈতিকভাবে জামাতকে ডিটেস্ট করে পুরোপুরি বাদ দিয়ে, বা এই যে হাসনাত আব্দুল্লাহদেরকে এতদিন তোয়াজ করে, আমাদের বাংলায় বলে তোয়াজ করে, বা আমলে নিয়ে গুণে, এই যে তারা পার্লামেন্টে এসে ঠিক আছে দেখি দেখি কি হয়, ওদেরকে এইটুকু ছাড় দিয়ে দিই, কিন্তু ইমিডিয়েটলি এখনই যে প্রতিশ্রুতি টাইমসের সঙ্গে তারেক রহমান দিয়েছেন, সেটা কি পার্লামেন্টের মনন ব্যবহার করে এই বিল বাদ দিয়ে দেওয়া সম্ভব টেবিল থেকে বিএনপির পক্ষে রাজনৈতিকভাবে? তাহলে তো এটা সেলফ সুইসাইডাল হবে। সুতরাং এই প্রত্যাশাটা বোধহয় না করাই ভালো, তাই না? সুতরাং এখানে আমার কাছে মনে হয় যে আমাদের যে পার্লামেন্টের চ্যালেঞ্জ 50 বছরে প্রফেসর ব্ল্যাকবার্ন বললেন, সেই চ্যালেঞ্জ থেকে আমরা বের হতে পারিনি। It will be no other parliament than any other parliament previously.
ঠিক আছে না? কালকে শিশির মনির বলতেছে যে গণভোটের বিধান তো সংবিধানে থাকতে নেই, মানে সে একটা কথা বলতেছে। কারণ তারা বলছেন যে জিয়াউর রহমানের সময়ও তো সংবিধানে হ্যাঁ ছিল না, জিয়াউর হ্যাঁ, রহমানও তো সংবিধানে ছিল নিজেই। না, সুতরাং তার মানে জিয়াউর রহমানেরটাও যদি অবৈধ হয় তাহলে এটাও অবৈধ। মানে আপনার যুক্তিটা কি হচ্ছে যে সংবিধানে থাকতে নেই সবকিছু, সেটা একটা সেন্সে সত্যি কথা, কিন্তু আপনার মানে এই নয় যে আউট অফ নো হোয়ার আপনি একটা কিছু করে সংবিধানে তাকে একটা বাতাবরণ দিয়ে আপনি বলতে চাইবেন যে এটাই সবকিছু। আমি আপনাকে গোড়ার একটা প্রশ্নে নিয়ে যাই, যেহেতু আমি লয়ার একাডেমিক, আই উইল পয়েন্ট দ্য কোয়েশ্চেন লাইক দিস। পার্লামেন্টটা যে ভেঙেছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, আমাদের সংবিধানে বলা আছে অর্ডিন্যান্স জারি করা যায়। আমি অর্ডিন্যান্সের আলোচনায় আপনার এই পয়েন্টটাকে যুক্ত করব। অর্ডিন্যান্স 133টা, তো এটা করতে নেই ট্রানজিশনাল গভর্নমেন্টের, যে কোনো সাংবিধানিক অনুশীলন এটা এলাও করে না। বলা আছে যে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেবেন, আর 72-এ, আর 93-তে বলা আছে যে পার্লামেন্ট ভাঙিয়া যাওয়া অবস্থায় থাকিলে, ইফ দি পার্লামেন্ট ইজ ডিসলভড। তো কথা হচ্ছে যে যা হয়েছিল 24-এ, was that the dissolution of parliament in the real sense of the term, যে অর্থে সংসদ বিলুপ্তি বুঝায় সেই অর্থে কি এই সংবিধান ডিসলভ করা হয়েছিল? আচ্ছা, আপনি বলবেন যে প্রধানমন্ত্রী তো ছিল না, এটা একটা বিপ্লবাত্মক সিচুয়েশন। তারপরে প্রশ্ন হচ্ছে বিপ্লবাত্মক সিচুয়েশন কি আপনার এই অর্ডিন্যান্স জারি করার, হিউজ অর্ডিন্যান্স জারি করার, 133টা অর্ডিন্যান্স জারি করার বৈধতা এনে দেয়? এই প্রশ্নগুলো যদি সুরাহা না মানে হয়। নেপালে তো সংসদ ভাঙে নাই, এবং নেপালে তো সেই জায়গাটায় অবস্থান গ্রহণ থেকে আসলে ওই যে আবার একটা নিয়মতান্ত্রিকতায় ফেরাটা, সেটা অনেক সহজ হয়েছে বলে এখন বিশেষজ্ঞরা বলছেন। মানে রীতিমতো এখন গবেষণা হচ্ছে নেপালে কি কি হলো না আর বাংলাদেশে কি কি হলো সেই বিষয়গুলো নিয়ে। আপনি আইনে নানা রকম এই যে মানে কিছুই যে নিয়ম মেনে হচ্ছে না, বারবার সেটাতে যেতে চাইছেন। জাতিসংঘ সম্প্রতি একটা চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারকে দ্বিতীয়বারের মতো, তারেক রহমান সরকারকে প্রথমবারের মতো, যে এই যে সন্ত্রাস বিরোধী আইনটা তো আসলে একটা ইন্টারন্যাশনাল লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে প্রণীত হয়েছিল বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে। সেই আইনে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, জাতিসংঘ প্রশ্ন করেছে যে কি সুনির্দিষ্ট সন্ত্রাসবাদী ঘটনার অভিযোগ আছে তাদের কথা হচ্ছে সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে বিচার নিশ্চয়ই হতে হবে, কিন্তু সন্ত্রাস বিরোধী আইনে কিভাবে মানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলো? এবং তারা তারেক রহমান সরকারকে প্রশ্ন করে রেখেছেন যে কতদিনের জন্য নিষিদ্ধ থাকবে। এখন দেখা যাচ্ছে ওই আন্তর্জাতিক আইনটাকে আরো সংশোধনী এনে মানে আরো পাকাপাকি করে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে। এটা একটা ভালো কথা বলছেন, পাকাপাকি করা। মানে অর্ডিন্যান্সটা ওই ইউনূসের সরকার ভেবেছে যে আমরা তো কইরা যাই, পরে কে কি করবে না করবে কিছু যায় আসে না। এগুলো রাষ্ট্র দায়িত্বের প্রতি চরম অবহেলা এবং চরম এক ধরনের ধৃষ্টতা। এখন দুটো কথা বলি, যদি নতুন পিউনিটিভ ফ্রেমওয়ার্ক যুক্ত করে, সেটা যদি আওয়ামী লীগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করে পেছনের তারিখ দিয়ে যে আমরা এই অতিরিক্ত শাস্তি আরোপ করব, তাহলে এটা আপনার এগেইন আরেকটা সাংবিধানিক নীতি বা মানবাধিকার নীতি ভঙ্গ হবে, যে আপনি কোনো শাস্তি আজকে আইন করে পেছনের কোনো তারিখ থেকে কার্যকর করতে পারবেন না। বস্তুত দর্শকদের জন্য বলি যে অলরেডি যে শাস্তি কাঠামো 2009 সালের আইনে আছে, তার থেকে অতিরিক্ত শাস্তি কাঠামো আর যুক্ত করার সুযোগ নেই। মানে আপনি হয়তো বলতে পারেন যে 7 বছরের কারাদণ্ড তোমারে দিলাম হচ্ছে এখন 14 বছর, সেইটা বাড়াতে পারবেন, কিন্তু একটা দলকে নিষিদ্ধ করবার যে কথা, সে কথা সেখানে আছে। দল শব্দটা ইউজ করা নাই, পলিটিক্যাল পার্টি ভিন্ন জিনিস। ওইখানে শব্দটা ইউজ করা ছিল সত্তা, এনটিটি। এই এনটিটিটা আপনি ঠিকই ধরেছেন যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উন্মেষের পাটাতনে প্রেক্ষিতে ব্যবহার করা হয়েছিল। সময়টা 2009 হলেও প্রেক্ষাপটটা হচ্ছে 2001 থেকে 2009, এমনকি 2013 পর্যন্ত, কেননা 13তে আর একটা সংশোধনী আনা হয়েছে। 2001-এর যে 11 এবং বাংলাদেশে 2001 থেকে 6-এ যে জঙ্গিবাদের উত্থান, যে বোমা হামলা, আর ওই মাঝের 2 বছর যেহেতু সেনা শাসিত, আইনি যে উন্নয়ন সেটা হয়নি, বাট অর্ডিন্যান্স আকারে এসেছিল।
এখন 2009-এ এসে সন্ত্রাস বিরোধী এই আইনটা প্রণয়ন করা হয়েছে। দ্যাট ওয়াজ এ ডিমান্ড, দ্যাট ওয়াজ এ রেসপন্স অফ নিউলি ইলেক্টেড গভর্নমেন্ট টু দি রাইজ অফ গ্লোবাল টেরোরিজম। সেইখানে আপনার এই আইন ব্যবহার করে একটা সংস্থাকে নিষেধ করা হয়েছিল, যেমন ধরেন হিজবুত তাহরির। হিজবুত তাহরিরকে নিষেধ করা হয়েছিল 2013 সালে আপনার একটা সংশোধনী এনে, সত্তা শব্দটি যুক্ত করে। তখনই কিন্তু